ওয়েলকাম টু মাই চ্যানেল চন্দন দি ট্রাভেল ব্লগার্স। সদ্য বিদেশ ভ্রমণ করে এলাম ভাই। আমিও এখন কলার উঁচু করে বলতে পারি যে আমিও বিদেশ ঘুরে এসেছি। নাইবা লাগলো পাসপোর্ট, নাইবা লাগলো ভিসা, বিদেশ তো ঘুরে এসেছি, 10 দিন 12 দিন তো কাটিয়ে এসেছি। হ্যাঁ ভাই, আমি নেপালের কথা বলছি। সদ্য ঘুরে এসেছি, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখবেন। ছটা ভিডিও আমি দিয়ে রেখেছি অলরেডি। এবং তারপরে আজকে একটা ওভারঅল ট্যুরের রিভিউ দেওয়ার জন্য এখানে এসে বসেছি। রিভিউটা কেন দিতে চাইছি? নেপাল ট্যুর নিয়ে অনেকগুলো মিথ আছে। কি রকম মিথ? নেপাল ট্যুরের প্রথম মিথ হচ্ছে খাওয়ার দাওয়ার কস্টলি। নো মাই ডিয়ার ফ্রেন্ডস, খাওয়ার দাওয়ার কস্টলি নয়, মডারেট রেঞ্জ। একদম সস্তাও নয়, জলের দরে পাওয়া যায় না, আবার একবারে খেতে বসলেই 500-1000 টাকার বিল হয়ে যাচ্ছে। নট দ্যাট থিং। মধ্যবিত্ত বাজেট ট্রাভেলের জন্য যে খাবার পাওয়া যায় সেটা নেপালেও পাওয়া যায়। ভারতের যে কোনো প্রান্তে একটা মধ্যবিত্ত ট্রাভেলিং মধ্যে যদি আমরা যাই, বাজেট ট্রাভেল যদি আমরা করি, তো যেরকম আমরা খাওয়া দাওয়া খাই, যে ধরনের কস্টিং, মোরালেস সেম 19-20 হতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। ওখানে সস্তাতেই পাওয়া যায়, মোটামুটি সস্তাতেই খাবার দাবার পাওয়া যায়, খুব কস্টলি কিছু নয়, ওটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। নাম্বার 2, সব থেকে ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে রোড কন্ডিশন। আচ্ছা ভাবুন তো, একটা দেশ, যে দেশে রেল যোগাযোগের কোনো বন্দোবস্ত নেই, তাহলে সে দেশটার মেন কমিউনিকেশন মাধ্যম, ট্রান্সপোর্ট মাধ্যম হচ্ছে রোড। আর সেই রোডটাই যদি গায়েব হয়ে যায় হঠাৎ করে, তাহলে কেমন অবস্থা হয়? নেপাল মোটামুটি আজকের দিনে সেই অবস্থায় দাঁড়িয়ে আছে। নেপালে রাস্তার কথা না বলাই ভালো। যাওয়ার আগে ভাববেন যে রাস্তার ওই ধকল নিতে পারবো কি না। আর ধকল যদি কমাতে হয়, অ্যাডভার্টাইজ করছি না, ইনোভার থেকে ভালো গাড়ি হয় না। আমরা ইনোভা নিয়েছিলাম, লোক সংখ্যা 4 জন, আমরা 4 জনে মিলে গেছি, স্টিল আমরা ইনোভা নিয়েছিলাম। কারণ আমরা আগে থেকেই জানতাম যে রোড কন্ডিশন ইজ ভেরি পুয়ার, ভেরি ভেরি পুয়ার। সেই জন্যই ইনোভা নিয়েছিলাম। আর ইনোভাটা কোথা থেকে নিলাম? একদম বসে দুর্গাপুরে বসেই নিয়েছি। এদিক ওদিক কোথাও দৌড়াদৌড়ি করতে হয়নি, অচেনা লোকের সাথে দরদাম করতে হয়নি, কিচ্ছু না, নাথিং। দুর্গাপুরে বসেই নিয়েছি। দুর্গাপুরের স্বনামধন্য ট্রাভেলার মিত্র ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, তার অফিসে গেছি, সেখানে বসেছি। সে রক্সোলে তার ট্রাভেল পার্টনারের সাথে কথা বলে আমার গাড়ি বুক করে দিয়েছিল। আমার কোনো চাপই ছিল না। আমি মিত্র ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে অ্যাডভান্স করেছি, পেমেন্ট করেছি, সে তার মতো করে তাদেরকে পেমেন্ট করেছে। আমার গাড়ি, আমি রক্সোলে সকালবেলা নেমেছি 9টা নাগাদ। তার আগেই ট্রেন থেকেই ফোন করেছিলাম, আমাকে কন্ট্যাক্ট ডিটেলস ড্রাইভারের দিয়ে দিয়েছিল, তাকে ফোন করেছিলাম। সে বলল সাবজি हम स्टेशन का बाहर पे खड़े हैं, चला आइए। बस फिनिश्ड। নামলাম, গাড়ির নাম্বার দিয়ে দিয়েছিল, স্ট্যান্ডে গিয়ে সেই গাড়িতে উঠে আমাদের জার্নি আমরা শুরু করলাম। ভেরি গুড অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আই জাস্ট ক্যান্ট ইমাজিন। এবারে হোটেল, হোটেলের ব্যাপারেও আপনাদের চাপ নেওয়ার কিচ্ছু নেই। মিত্র ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যে গাড়িটা ঠিক করে দিয়েছিল, তার ড্রাইভারের নাম হচ্ছে প্রিন্স। চাইলে এই প্রিন্সের নামটা উল্লেখ করে দেবেন মিত্র ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে, যে আমার ওই ড্রাইভারটিই চাই। প্রিন্স এমন একটি ছেলে, প্রত্যেকটা জায়গায় আমাদের রিকোয়ারমেন্ট শুনে নিয়েছিল যে আমরা এই 1500 থেকে 2000 রেঞ্জে হোটেলে থাকবো, তার থেকে বেশি। ডবল বেডের রুম 1500 থেকে 2000 পার নাইট, এই রেঞ্জে আমরা থাকবো।
সে আমাদের মোটামুটি বিউটিফুলি প্রত্যেকটা লোকেশনে হোটেল অ্যারেঞ্জ করে দিয়েছে। যেমন আমাদের কাঠমান্ডুর হোটেল, হোটেল কৈলাস। হোটেল কৈলাস এমন একটা লোকেশনে, না থামেলে নয়, বার ড্যান্স ইত্যাদি এই চুল পাকা নিয়ে সেগুলো করা যায় না, করা উচিত না, সে বয়স পেরিয়ে এসছি। অনেকেই নেপালে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই নেপালে তো গিয়েছিলে, থামেলে গিয়েছিলে, বারে গেছিলে, ক্যাসিনোতে গিয়েছিল? না ভাই, ও ঠিক করিনি, ওসব করার বয়স নেই, পেরিয়ে গেছে। দোজ আর অল বাইগন ডেজ। এখন ধর্মকর্ম বলবো না, আমি অতটা ধার্মিক লোকও নই, আবার একেবারে সে 22 বছর বয়স তো নেই না। থামেলে যদি আমি এই পাকা চুল নিয়ে যাই, আমি একটা দ্রষ্টব্য হয়ে যাব যে বুড়োটা এখানে কি করতে এসছে। সেই জন্য সেই ভয়ে যায়নি। আমি একদম মন্দিরের সামনে ছিলাম। আমার রোজ দিন আমার মন্দিরে যাওয়া হয়নি, আমি একদম খোলাখুলি স্বীকার করে নিচ্ছি। কিন্তু আমার সতীর্থ দুজন ছিলেন যারা রোজ দিন সকালবেলা উঠে স্নান করে মন্দিরে গিয়ে ওয়াকিং ডিস্টেন্স, একদম ওয়াকিং ডিস্টেন্স, হোটেল কৈলাস থেকে পশুপতি মন্দির হচ্ছে হার্ডলি 500 মিটার, নট 500 মিটারও বলা ভুল, জাস্ট কয়েকটা সিঁড়ি উঠে মেন রোডে উঠতে হচ্ছে। মেন রোডে ওঠার পরে জাস্ট রাস্তাটা ওপারে গেলে পরেই আপনার মন্দিরে যাওয়ার করিডোর স্টার্ট হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন, ভেরি ক্লোজ, খুব ভালো হোটেল। আমরা খুব সুন্দরভাবে মন্দিরে ঘুরেছি। পুরো কাঠমান্ডু শহরটাকে 3 দিন ধরে গলি গলি ঘুরে বেরিয়েছি। হ্যাঁ, প্রচুর। কাঠমান্ডুতে বেসিক্যালি আমি যা দেখলাম, মন্দির এক, চন্দ্রগিরি হিলস ছাড়া আর পাঠান দরবার ছাড়া মন্দির আর কি বলে ওই বুদ্ধস্তূপ, এই আর কিছু নেই। আর কিছু আমার চোখে পড়েনি। অবশ্য যারা থামেলে যাবেন তাদের আলাদা রকমের মজা হতে পারে, আমি সেখানে যাইনি, সে মজা থেকে আমি বঞ্চিত, নিজেকেই বাদ রেখেছিলাম। আমরা কাঠমান্ডু থেকে চলে এসেছিলাম নগরকোট। নগরকোটের ব্যাপারে একটা কথা বলি, নগরকোটে আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো হয়নি রিগার্ডিং হোটেল। ছেলেটি স্বীকার করেছে যে আমরা তো নগরকোটে নর্মালি নাইট স্টে করি না, হোটেল সম্পর্কে অতটা নলেজ ছিল না, যার জন্য এই গন্ডগোলটা হয়েছে। গন্ডগোল আর কিছুই না, হোটেল ঠিক ছিল, ভালো ছিল, বিছানাপত্র ভালো ছিল, সব কিছু, কিন্তু আমাদের যেন মনে হয়েছে কাস্টমার সেন্ট্রিকের থেকে মানি সেন্ট্রিক বেশি ছিল হোটেলটা। যে কোনো কিছুই আকাশ ছোঁয়ার দাম, সমস্ত কিছুতে পয়সা আগে দাও, পয়সা আগে দাও, পয়সা দাও, পয়সা দাও, এই একটা ব্যাপার ছিল। সার্ভিসের মাত্রাটা একটু কম ছিল, এইটুকু লেগেছে। আমরা তো গেছিলাম বিকেলবেলা, পৌঁছেছি ভক্তপুর, ঘুরে নগরকোটে ঢুকেছি তখন বিকেলবেলা গিয়েই দুটি নাকে মুখে গুজে দৌড়েছি সানসেট দেখতে, ফিরে এসেছি। সারাদিনের ক্লান্তি ছিল, অল্প একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। পরের দিন ভোরবেলা উঠেছি, উঠতে হবে জন্যই, মানে অ্যাকচুয়ালি ভোরবেলা উঠতে হবেই, কারণ নগরকোটের বেসিক থিংটাই হচ্ছে সানরাইজ। উঠে গেছি, সানরাইজ দেখেছি, ফিরে এসেছি। এসে ব্যাগ ব্যাগেজ গোছানোই ছিল, বেরিয়ে পড়েছি। এইটুকুই স্টে ছিল আমাদের নগরকোটে। স্টিল উই আর নট হ্যাপি উইথ দি হোটেল। এতটাই আনহ্যাপি, এতটাই ডিসস্যাটিসফাইড যে আমার হোটেলের নামটা শুদ্ধ মনে নেই। সিরিয়াসলি মাই ডিয়ার ফ্রেন্ড, নামটা শুদ্ধ মনে নেই। ও নগরকোটে যদি আপনারা থাকতে চান তাইলে হোটেলের ব্যাপারে আগে থেকে একটু কথাবার্তা বলে নেবেন। আমরা নগরকোট থেকে বেরিয়েছি, সোজা চলে এসেছি পোখারা। পোখারায় ছিলাম, খুব ভালো হোটেল, বিউটিফুল হোটেল। হোটেলের নাম দি হোটেল সিলভার লাইন প্রাইভেট লিমিটেড। হিমালেক, যেটা আমার কাছে অ্যাটলিস্ট
মেন অ্যাট্রাকশন, মেন পয়েন্ট অফ অ্যাট্রাকশন, সেন্টার অফ অ্যাট্রাকশন হিমালয়, ওয়াকিং ডিস্টেন্স। হোটেল থেকে বেরিয়ে টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে হিমালয়কে সকাল সন্ধে বসে আমি সময় কাটিয়েছি, আনন্দ করেছি। খুব ভালো জায়গা হিমালয়কে, মানে আপনার দিন পেরিয়ে যাবে, সারা দিন পেরিয়ে যাবে। সারাদিন জলের দিকে তাকিয়ে থাকুন, কখনো একটু বোটিং করে আসুন, পাশেই একদম লেক সাইড রেস্টুরেন্ট রয়েছে, আপনি খাওয়া দাওয়া করুন, কোনো ব্যাপার নেই, কোনো চাপ নেই। একটা কথা মাথায় রাখবেন, পোখরা যাবেন, নেপালে বেড়াতে গেলেন, সব করলেন, মুক্তিনাথ যাবেন না এটা করেন না। মুক্তিনাথ কিন্তু অবশ্যই যাবেন। মুক্তিনাথে যেতে গেলে পারমিট করাতে হয়। এই যে ছেলেটির কথা বললাম, প্রিন্স, আমাদের কিচ্ছু করতে হয় না। আমাদের আধার কার্ডের ছবি তুলে নিয়েছিল আর একটা করে ফটো নিয়েছিল, বাকি সমস্ত কাজ ও কমপ্লাই করে একদম মুক্তিনাথের পারমিট করিয়ে দিয়েছিল। মুক্তিনাথে যাবেন, 1 নাইট স্টে করবেন জনসনে, মানে ফার্স্ট নাইট, একটা রাতেই থাকতে হবে, 2টো রাত থাকার কোনো জাস্টিফিকেশন নেই মুক্তিনাথে। আমরা প্রথমে ভেবেছিলাম 2 রাত থাকবো, তারপরে দেখলাম যে না, ইট ইজ আনজাস্টিফাইড। কারণ পোখরা থেকে সকালবেলা আমরা বেরিয়েছি, অ্যারাউন্ড 9টা নাগাদ বেরিয়েছি, হোটেল থেকে চেক আউট করে 9টা নাগাদ, পোখরার হোটেল থেকে চেক আউট করে 9টা নাগাদ বেরিয়েছি। পৌঁছে গেলাম গাড়িতে, মানে গাড়ি দাঁড়িয়েছিল, গাড়িতে উঠলাম, পৌঁছালাম কটায়? প্রায় বিকেল শেষ হব এরকম সময় পৌঁছালাম জনসনে। পোখরা থেকে জনসনে রাস্তা কন্ডিশন ভালো না, না না, রাস্তা কন্ডিশন গোটা নেপালেই ভালো না, পোখরা থেকে জনসনের আলাদা করে আর কিছু এক্সট্রা বলার কিছু নেই। জনসনে নাইট স্টে, পরের দিন সকালবেলা পোখরা, পোখরা না, পরের দিন সকালবেলা মুক্তিনাথ। মুক্তিনাথে গিয়ে মুক্তিনাথ দর্শন করুন, ঘুরুন, এনজয় করুন মুক্তিনাথ খানিকক্ষণ, এবং ফিরতি পথে মুক্তিনাথ থেকে আজকে আর জনসনের নাইট স্টের কোনো গল্প নেই, আজকে আবার স্ট্রেট পোখরা, একদম উইদাউট এনি ব্রেক। রাস্তায় খাওয়া দাওয়া করার জন্য যতটুকু যা দাঁড়াতে হয়, ব্রেকফাস্ট লাঞ্চ করার জন্য দাঁড়াবেন, সোজা পোখরা চলে আসুন। সেদিনের রাতটা পোখরা থাকুন, পরের দিনে সকালবেলা পোখরা থেকে বেরিয়ে পড়ুন। বেরিয়ে আমরা যেটা করেছিলাম, চলে এসেছিলাম চিতওয়ানে ভায়া মনোকামনা। আমরা সকালবেলা পোখরা থেকে বেরিয়েছি, মনোকামনা মন্দিরে পৌঁছেছি, রোপওয়ে করে, কেবল কারে করে মন্দিরে গেছি, ঘুরেছি, ফিরেছি, চলে এসেছি, এবং বিকেল নাগাদ আমরা চিতওয়ানে ঢুকে গেছি। চিতওয়ানে কোথায় থাকবেন? চিতওয়ানে এডেন জঙ্গল রিসর্ট, আহা কি আইডিয়াল লোকেশনের হোটেল। হোটেল বলবো না, একটা রিসর্টই বলবো। আমরা কটেজে ছিলাম, দুর্ধর্ষ সুন্দর জায়গা। এইখানে থাকলে আপনার মন ভালো হয়ে যাবে। এইখানে থাকুন, পরের দিন ভোর ভোর সাফারি করুন, সাফারি করে নেপাল ট্যুরের ইতি টানুন। নেপাল ট্যুর সম্পর্কে বলতে এসে আর যে 2-1টা কথা না বললেই নয়, সেটা হচ্ছে কেনাকাটির ব্যাপারে নেপালে খুব একটা কিছু কেনাকাটি করার জায়গা নেই, কারণ নেপালে কিছু প্রডিউস হয় না, আইদার সেগুলো চায়না থেকে আসছে আর সেগুলো ইন্ডিয়া থেকে যাচ্ছে। হ্যাঁ, আপনি কিছু ইলেকট্রনিক গুডস, চাইনিজ ইলেকট্রনিক গুডস পেতে পারেন, বাট আমার একটা অ্যালার্জি আছে ইলেকট্রনিক গুডস। চেনাশোনার দোকান ছাড়া আমি চট করে কিনতে চাই না, কারণ অনেক ভেজাল আছে ওর মধ্যে। শুনছিলাম, কয়েকদিন আগেই শুনছিলাম, এক বন্ধু একটা গুডস কিনেছে, ইলেকট্রনিক গুডস কিনেছে। কি কিনেছে? পাওয়ার ব্যাংক। বেশ ভালো পাওয়ার ব্যাংক, মাইকের পাওয়ার ব্যাংক, ব্র্যান্ডেড পাওয়ার ব্যাংক কিনেছে। কত টাকায়? 300 টাকায়। বাহ, ড্যাম চিপ। হ্যাঁ, চার্জ ফার্জ সব হচ্ছে। এরপরে দেখা গেল
কয়েকটা দিনের অপেক্ষা, সেখান থেকে তো সে কিনে টিনে নিয়ে চলে এসেছে। আমি জায়গার নাম বলছি না, সেটা খারাপ দেখায়। সেখান থেকে সে কিনে নিয়ে চলে এসেছে। আমি শুধু বলতে চাইছি যে অচেনা জায়গা থেকে কিনলে কি হতে পারে। সে কিনে নিয়ে চলে এসছে, সে দেখেছে হ্যাঁ ভালোই চার্জ হচ্ছে, চার্জ নিচ্ছে, চার্জ দিচ্ছে, সবই হচ্ছে, ঠিক আছে, ভেরি গুড। চলে এসছে 15-20 দিন পরে বাড়িতে দেখছে সেটা আর ফাংশন করছে না। কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, দোকানে নিয়ে গেছে। দোকানদার সেটি খুলে দেখিয়ে দিচ্ছে তাকে যে দুটি রিচার্জেবল ব্যাটারি ওর মধ্যে সেট করা ছিল পাওয়ার ব্যাংকের মধ্যে। সে দুটির কাজ যতক্ষণ চলেছে তারপর সেটি দুটি শেষ হয়ে গেছে, পাওয়ার ব্যাংক শেষ। এই ধরনের ফ্রড হয়, সেই জন্য আমি ওর মধ্যে আর যাইনি। আমি স্ট্রেট অ্যান্ড সিম্পল শুধু ঘুরেছি, দেখেছি, ফিরে এসেছি। এতক্ষণ ধরে আমার কথা শুনলেন, লাস্টে একটা অ্যাপোলজি চেয়ে নিই। আমার ভিডিওর এডিটিং খুব ভালো হয় না, ভয়েস ওভারও খুব ভালো করে দিতে পারি, নট অ্যাট অল। তবুও যারা আমার ভিডিও দেখেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। এই অপটু হাতে ভিডিও দেখার অনুরোধ, আমার যে ভিডিওগুলো আমি করছি সেগুলো দেখার অনুরোধ আপনাদের কাছে রইল। গঠনমূলক কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেগুলোকে কতটা কিভাবে কি করা যায়, রেকটিফাই করা যায় তার পরিকল্পনা নেব। আগামী দিনে আরও ভিডিওর জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমার এখন একটাই নেশা, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, তার ভিডিও করা এবং সেটা ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করা। এটাই আমি এখন মোটামুটি করে চলেছি। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আর মিত্র ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ইনবক্সে দিয়ে দেব, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। নমস্কার।